দর্শক সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক আয়োজন জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের আজকের পর্ব। দর্শক, আমাদের এই আয়োজনে আপনারা কখনো বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকদের অংশগ্রহণ দেখেছেন, আবার কখনো স্কুল অথবা কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা বিতর্কে অংশগ্রহণ করেছেন। মেধাবী সব বিতার্কিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আপনারা বিনোদনের পাশাপাশি জ্ঞানের দ্বারাও সমৃদ্ধ হবেন। সুপ্রিয় দর্শক, যুক্তির বহমান ধারায় আপনাদের মূল্যবোধকে জাগ্রত করতে আজকে বিতর্কে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণে নবীন সৃজনশীল লেখক তৈরি হচ্ছে না। যে দুটো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আজকে এই বিষয়টিকে নিয়ে পরস্পরের সাথে বিতর্ক করবেন তারা হচ্ছেন পক্ষ দল ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল, বিপক্ষ দল ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। সুপ্রিয় দর্শক, এবারে পরিচিত হব আমাদের আজকের মেধাবী বিতার্কিকদের সাথে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আগত প্রতিষ্ঠানের অন্যান্য ছাত্রছাত্রীর সঙ্গে। পক্ষ দল থেকে আমাদের সাথে আছেন ইসরাত জাহান সিদ্দিকা, নবম শ্রেণী, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঘাটাইল টাঙ্গাইল। সুমাইয়া ইসলাম, দশম শ্রেণী, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঘাটাইল টাঙ্গাইল। জান্নাতুন আরিফিন, দশম শ্রেণী, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঘাটাইল টাঙ্গাইল। নাফিসা তাসনিম অবনী, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঘাটাইল টাঙ্গাইল। ইসরাত জাহান ঐশী, একাদশ শ্রেণী, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঘাটাইল টাঙ্গাইল। সামিয়া সিদ্দিকা তৃষা, একাদশ শ্রেণী, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঘাটাইল টাঙ্গাইল। আতিকা তাবাসসুম সামিয়া, একাদশ শ্রেণী, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঘাটাইল টাঙ্গাইল। বিপক্ষ দল থেকে আমাদের সাথে আছেন অদ্রিজা সাহা, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। কাজী নিশাত তাসনিম, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। মোসাম্মদ অনামিকা আঞ্জুম প্রেমা, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী, ঢাকা। নাইফা তাহিন, দশম শ্রেণী, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। নুসরাত জাহান তাসনিম, দশম শ্রেণী, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। সামারা রোশনি, দশম শ্রেণী, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। জারিন তাসনিম প্রিয়ম, দশম শ্রেণী, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। উভয় দলের বিতার্কিকদের সঙ্গে রয়েছেন দুজন তত্ত্বাবধায়ক শিক্ষক। এবারে পরিচিত হব তাদের সঙ্গে। পক্ষ দল থেকে আমাদের সাথে আছেন মুন্সি আব্দুল করিম, সিনিয়র শিক্ষক, বাংলা। স্যার, আপনার কাছে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা রয়েছে। আমাদের আজকের বিষয় ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণে নবীন সৃজনশীল লেখক তৈরি হচ্ছে না। এই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে জানতে চাই, ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণ কি আমাদের বিতার্কিকদের সৃজনশীলতার অন্তরায় কিনা? তথ্য প্রযুক্তির এমনই একটা পর্যায়ে এসে আমরা বর্তমানে দাঁড়িয়েছি ডিজিটাল বাংলাদেশে। সেহেতু তথ্য প্রযুক্তির কে অস্বীকার করবার মতো এই মুহূর্তে আমাদের কোনো সদিচ্ছা নেই বা আসলে সুযোগও নাই। একজন বিতার্কিক তৈরিতে তথ্য প্রযুক্তি তাকে অত্যন্ত সহযোগিতা করছে এবং তথ্য প্রযুক্তি, তারপর আপনার পাঠাগার, তারপর শিক্ষার্থীর মেধা এবং মননশীলতা একজন প্রকৃত বিতার্কিক হতে সহযোগিতা করছে। বিপক্ষ দল থেকে আমাদের সাথে আছেন আমি রিয়া হায়দার, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আজকের বিষয়ের সাথে সামঞ্জস্য রেখেই জানতে চাচ্ছি, এই যে ইলেকট্রনিক মিডিয়ার বিস্তার বা ব্যাপকভাবে বিস্তার, বিতার্কিক গঠনে এটা কতটুকু আসলে ভূমিকা রাখে? ইলেকট্রনিক মিডিয়ার যুগ চলছে, এই নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এর মধ্যে দিয়েই নতুন লেখকরা তাদের পথ খুঁজে নেবে। উভয় দলের বিতার্কিকদের অবগতির জন্য এবং দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, উভয় দলের বিতার্কিকরা সার্বিকভাবে গঠনমূলক পর্ব এবং যুক্তিখণ্ডের পর্বের জন্য সর্বমোট 19 মিনিট সময় পাবেন এবং এই 19 মিনিট সময়ের কতটুকু সময় আপনারা গঠনমূলক পর্বে ব্যবহার করবেন এবং কতটুকু সময় যুক্তি খণ্ডনের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটিও উভয় দলের বিতার্কিকরা নিজেরাই নির্ধারণ করবেন। তাছাড়া এই 19 মিনিট সময়ের মধ্যে কতটুকু সময় বক্তব্যকে উপস্থাপন করবেন সেটিও বিতার্কিকরা নিজেরাই নির্ধারণ করবেন। যুক্তি খণ্ডনের ক্ষেত্রে আপনারা চাইলে অতিরিক্ত একজন বিতার্কিককে সুযোগ করে দিতে পারেন কিংবা গঠনমূলক পর্বের যে কোনো একজন বিতার্কিক চাইলে যুক্তি খণ্ডন করতে পারবেন। প্রত্যেক বিতার্কিককে তার নির্ধারিত সময়ে 30 সেকেন্ড পূর্বে সতর্কতা সংকেত দেওয়া হবে এবং পূর্ণ সময়ের পর চূড়ান্ত সংকেত দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে, যাদের সুচিন্তিত প্রদেয় রায়ের মাধ্যমে আজকের বিতর্কের ফলাফল অর্থাৎ জয় কিংবা পরাজয় নিষ্পন্ন হবে। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদকে, সাবেক সভাপতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। এবারে মঞ্চে আসবেন জনাব
তানভীর সালেহীন ইমন 2006 সালে অনুষ্ঠিত 17তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় রানার আপ দলের সদস্য এবং উপ পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন। এবারে মঞ্চে আসবেন জনাব আনম ফাইজুল হক জুরিক 1997 সালে অনুষ্ঠিত 14তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের বিতার্কিক এবং সরকারের যুগ্ম সচিব। আমাদের বিজ্ঞ বিচারক বৃন্দ একজন বিতার্কিককে তার উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য পরিবেশনা, যুক্তির প্রয়োগ এবং খণ্ডন এবং তাদের প্রতি বিচারকদের প্রশ্নের সদুত্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবেন। আমরা আমাদের আজকের বিতর্কের মূল পর্ব শুরু করব। প্রথমেই আমি পক্ষ দলের প্রথম বিতার্কিক ইশরাত জাহান সিদ্দিকাকে ডেকে নিচ্ছি। বক্তব্য উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 5 মিনিট 30 সেকেন্ড। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ প্রদানের জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, নবীনেরা আলোর দিশারি, নবীন প্রজন্মের হাত ধরে আসে সভ্যতার অগ্রগতি, সমাজকে উজ্জীবিত করে তাদেরই সৃজনশীল লেখনী। এই কথাগুলো ঠিক তখনই বাস্তবধর্মী ছিল যখন নবীন কাজী নজরুলের অগ্নিবীণা কাব্য ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল, যখন জসিমউদ্দিনের কবর কবিতা পাঠক হৃদয়কে ব্যথার সাগরে নিমজ্জিত করেছিল, যখন নবীন রবীন্দ্রনাথের বনফুল কাব্য পাঠক হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, বর্তমান নবীন প্রজন্ম সৃজনশীলতা হারিয়ে অন্ধকারাবর্তে ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত। এমনই এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে। ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণেই নবীন সৃজনশীল লেখক তৈরি হচ্ছে না। পক্ষে বলছি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের এই বিষয়টিতে কিছু প্রপঞ্চ রয়েছে, সেগুলো সংজ্ঞায়নের দাবি রাখে, তাই সংজ্ঞায়ন করছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, কোনো বয়সের দিক থেকে যারা তরুণ এবং সেই সাথে সাহিত্য অঙ্গনে যারা নতুন এসেছে তাদেরকেই বলছি নবীন। সৃজনশীলতা বলতে বোঝাচ্ছি কোনো মানুষের নিজস্ব চিন্তা ভাবনার আলোকে কোনো কিছু নতুন করে তৈরি করা, যা হবে মৌলিক, হৃদয়গ্রাহী, দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মতো এবং যা দীর্ঘদিন মানুষের মনের মণিকোঠায় অমলিন হয়ে থাকবে। আর যে লেখক লেখালেখির সময় সৃজনশীলতার চর্চা করেন, সৃষ্টিশীল হন, তিনিই হলেন সৃজনশীল লেখক। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বাংলা একাডেমির 7ম পরিচ্ছেদের 72তম পৃষ্ঠায় ই প্রত্যয় বলতে কখনোই একমাত্র কারণকে বোঝানো হয়নি, বরং মূল বা প্রধান কারণকে বোঝানো হয়েছে। তাই নবীন সৃজনশীল লেখক তৈরিতে ইলেকট্রনিক মিডিয়াকে আমরা কখনোই একমাত্র প্রতিবন্ধকতা ভাবছি না, বরং অন্যান্য কারণ থেকে এটিকে কিছুটা এগিয়ে রাখছি। বিষয়টি প্রমাণের স্বার্থে কিছু ক্ষেত্র স্থাপন করছি। ক্ষেত্রগুলো হলো, ইলেকট্রনিক মিডিয়া নবীনদের মননশীলতার বিকাশকে বাধাগ্রস্ত করছে, নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে, সাহিত্য বিমুখ করে দিচ্ছে। এর মধ্যে প্রথম ক্ষেত্রটি আমি, দ্বিতীয় ক্ষেত্রটি আমার দলের দ্বিতীয় বক্তা এবং তৃতীয় ক্ষেত্রটি আমার দলের দলনেতা এসে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে যাবেন। সম্মানিত বিচারক মণ্ডলী, আজ কেন আমাদের সমাজে নবীন সৃজনশীল লেখক তৈরি হচ্ছে না? লক্ষ্য করুন, একজন লেখক হওয়ার জন্য সর্বপ্রথম একজন ভালো পাঠক হতে হবে। জীবন প্রকৃতিকে দেখতে হবে মনের চোখ দিয়ে। আমরা যদি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দিকে তাকাই, তাহলেও আমরা দেখতে পাবো 8ম শ্রেণী পাশ হওয়া সত্ত্বেও তিনি তার সাহিত্যকর্মে অভাবনীয় বিচিত্র শব্দ ব্যবহার করেছেন। তিনি কিভাবে পেরেছেন? অবশ্যই তিনি প্রচুর পড়েছেন, জ্ঞান অর্জন করেছেন, বাস্তবকে উপলব্ধি করেছেন। কিন্তু আমাদের নবীন প্রজন্মের কাছে এটি আশা করা দুঃস্বপ্নের মতো। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের নবীন প্রজন্ম মনের চোখ দিয়ে দেখা তো দূরে থাক, বাহ্যিক চোখ দিয়ে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন ছাড়া অন্য কিছুই দেখে না। প্রযুক্তির বদান্যতায় বই পড়ুয়া মানুষ আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। সম্মানিত বিচারক মণ্ডলী, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গল্প বা লেখা পড়ে মাঝে মাঝে খুবই আনন্দিত হই, কিন্তু সেই আনন্দ এক নিমিষেই নিঃশেষ হয়ে যায় সে অসাধারণ গল্পের নিচে সংগৃহীত কথাটি দেখে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, নকল প্রবণতা যেন আমাদের নবীন প্রজন্মের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। এটি তাদের মননশীলতা এবং সৃজনশীলতাকে ধ্বংস করে দিচ্ছে। সাধারণ অ্যাসাইনমেন্ট তৈরিতেও যখন আমাদের নবীনেরা গুগল কিংবা ইউটিউবের সাহায্য ছাড়া অচল, তখন তাদের লেখনীতে সৃজনশীলতার খোঁজ করা আর কাঁঠালের আমসত্ব খাওয়া তো একই কথা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এর মাধ্যমেও কিন্তু এটি প্রতীয়মান হয় যে ইলেকট্রনিক মিডিয়ার এই ব্যাপক বিস্তারের মাঝে হারিয়ে যাচ্ছে সৃজনশীলতা। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দলের প্রথম বিতার্কিক অদ্রিজা সাহাকে ডেকে নিচ্ছি। বক্তব্য উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 5 মিনিট 30 সেকেন্ড। সাল 2018 প্রতিষ্ঠিত হলো পেন্সিল পাবলিকেশন।
উদ্দেশ্য নবীন সৃষ্টিশীল লেখকদের লেখাগুলোকে মলাটবদ্ধ করা। প্রকাশনীটির গোড়াপত্তন হয়েছিল ফেসবুকের সাহিত্য চর্চা গ্রুপ পেন্সিলের মাধ্যমে। বর্তমানে ৩ লক্ষাধিক সদস্যের পরিবার পেন্সিল বহু নতুন প্রতিভাবান লেখকের রচনা পাঠক গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার এক সফল মাধ্যম। বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সুধীবৃন্দ এবং আমার বিতার্কিক বন্ধুদের সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের বিতর্কে আমার বক্তব্য। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণেই নবীন সৃজনশীল লেখক তৈরি হচ্ছে না। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণেই বিষয়টির বিপক্ষে আমার এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। কোনো লেখক যখন তার লেখনীতে স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রয়োগের মাধ্যমে তার ভেতরের কল্পনা শক্তি, জীবনবোধ ও অনুভূতিকে রুচিশীল রচনায় রূপ দান করতে পারেন, তখনই তাকে আমরা সৃজনশীল লেখক হিসেবে অভিহিত করছি। এখানে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের ওপর গুরুত্ব আরোপের জন্য বিস্তার শব্দটির সাথে ই প্রত্যয় যুক্ত করা হয়েছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ আমাদের প্রতিপক্ষ দলের প্রথম বক্তা হয়তোবা ইলেকট্রনিক মিডিয়া এবং গণমাধ্যমের মধ্যকার পার্থক্য গুলিয়ে ফেলেছেন। এই ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারকে ব্যাখ্যা করতে হলে আমাদেরকে অবশ্যই এর ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই বিবেচনায় আনতে হবে। লক্ষ্য করুন বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ আমাদের প্রতিপক্ষের প্রথম বক্তা ইলেকট্রনিক মিডিয়ার ইতিবাচক দিকটিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে কেবলমাত্র নেতিবাচক দিকগুলোকেই নবীন লেখক তৈরি না হওয়ার কারণ হিসেবে উল্লেখ করে গেলেন। অর্থাৎ তারা আজ ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের সম্পূর্ণ প্রভাবকে নবীন লেখক সৃষ্টির প্রতিবন্ধকতা হিসেবে দেখাতে ব্যর্থ হচ্ছেন। এবং ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা বলছি ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তার নয়, বরং মুষ্টিমেয় ব্যক্তির হাতে এর অপব্যবহার নবীন সৃজনশীল লেখক সৃষ্টিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আজকে আমাদের প্রতিপক্ষ দল যখন নবীন সৃজনশীল লেখক তৈরি না হওয়ার কারণ হিসেবে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারকে দায়ী করছেন, তখন আমরা এর পেছনের মূল কারণ হিসেবে অভিহিত করছি পরিবারে ও সমাজের লেখকদের পেশার অগ্রহণযোগ্যতাকে এবং প্রকাশক গোষ্ঠী ও পাঠক মহলের সমর্থন এর অভাবকে। আজ যখন নবাগত লেখকেরা রয়্যালটির টাকা প্রাপ্তির ক্ষেত্রে প্রকাশক কর্তৃক শুভঙ্করের ফাঁকের শিকার হচ্ছেন, তখন এর ফলে তাদের উৎসাহ হ্রাসকে আপনারা কিভাবে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তার দ্বারা ব্যাখ্যা করে যেতে চান তা জানতে আমরা সকলেই আগ্রহী। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এবার আসতে চাই যুক্তরাজ্যের প্রখ্যাত লেখক জে.কে. রাউলিংয়ের বিষয়ে, যার হ্যারি পটার সিরিজটির জন্য তিনি বিশ্বব্যাপী সমাদৃত। তার সেই হ্যারি পটার সিরিজটির প্রথম বই প্রকাশে পাণ্ডুলিপিটি 12 জন প্রকাশক দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল। পরবর্তীতে অবশ্য ব্লুমসবারি প্রকাশনী সেটি ছাপাতে রাজি হয়। তখন যদি সময়টি 1995 সাল না হয়ে বর্তমান ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক প্রসারের যুগ হতো, তাহলে কি জে.কে. রাউলিংকে এতবার প্রকাশকের দ্বারস্থ হতে হতো? প্রশ্ন রেখে যাচ্ছি প্রতিপক্ষের কাছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, নিঃসন্দেহে বর্তমান যুগে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক প্রসার সমাজের একটি উল্লেখযোগ্য পরিবর্তন, এবং আমাদের কারোরই অজানা নয় যে সকল পরিবর্তনেরই সম্ভাবনা এবং ঝুঁকি দুটি দিকই থাকে। কিন্তু কোনো পরিবর্তনের ঝুঁকির দিকটি যখন সম্ভাবনার দিকের তুলনায় অতি নগণ্য, তখন সেই পরিবর্তনকে আমরা কল্যাণকর হিসেবে গ্রহণ করি। এবং তাই আজ আমরা এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে বারবার বলে যাব যে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণে নবীন সৃজনশীল লেখক তৈরির পথ আরও সুগম হচ্ছে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। এবারে পক্ষ দল থেকে দ্বিতীয় বিতার্কিক সুমাইয়া ইসলামকে ডেকে নিচ্ছি। যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দল থেকে তাকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে 5 মিনিট 30 সেকেন্ড। নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে এই মহান মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ আমরা এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলছি যখন আমাদের নবীন প্রজন্ম প্রতিনিয়তই সৃজনশীলতা হারিয়ে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আজ তার অনুসরণ করছে না রবীন্দ্রনাথ, কাজী নজরুলের মতো সেই মহান সৃজনশীল ব্যক্তিদের। আজ আমরা পাচ্ছি না কোনো সৃষ্টিশীল বা কালজয়ী উপন্যাস, প্রবন্ধ, গল্প, কবিতা বা গান যা আমাদের মনে খোরাক মেটাবে বা যা আমাদের উদ্বুদ্ধ করবে দেশপ্রেমে। আজ কেন আমাদের
আমাদের এই অবস্থা, আজ কেন আমরা হারিয়ে ফেলছি আমাদের সৃজনশীলতা, সেই কারণ উদ্ঘাটনের জন্যই আমাদের এই বিতর্ক চলছে। এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণেই নবীন সৃজনশীল লেখক তৈরি হচ্ছে না। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রথমেই আসছি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার যুক্তিখণ্ডনে। আজ আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এমনভাবে ইলেকট্রনিক মিডিয়ার গুণগান করে যাচ্ছেন, মনে হচ্ছে তাই ইলেকট্রনিক মিডিয়ার খুবই আপন আর আমরা চরম শত্রু। কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা কিন্তু কোনোভাবেই ইলেকট্রনিক মিডিয়ার বিরোধিতা করছি না। আজ আমরা বলছি ইলেকট্রনিক মিডিয়া একজন সৃজনশীল লেখকের লেখনীগুলোকে প্রচার, প্রসার এবং বিস্তৃতিতে সাহায্য করতে পারে। কিন্তু আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে নবীন সৃজনশীল লেখক কেন তৈরি হচ্ছে না। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ ইলেকট্রনিক মিডিয়া কোনোভাবেই আমাদের সৃজনশীল লেখক তৈরির ক্ষেত্রে কোনো ভূমিকা রাখছে না, বরং প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, www.wikipedia.com.bt এর তথ্য মতে আজ তরুণ সমাজের প্রায় শতভাগই কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আজ তাদের নেশা এবং পেশাই হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রলিং করা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, পূর্বে যখন ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তার ছিল না বা ইলেকট্রনিক মিডিয়া মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা শুরু করেনি, তখন একজন মানুষ তার দুঃখ কষ্টকে নিবারণের জন্য হয় বই পড়তো, না হয় লেখালেখি করতো, হয়তো বা ঘুরে বেড়াতো দেশে বিদেশে। কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ আমাদের তরুণ সমাজ তাদের দুঃখ কষ্ট নিবারণের জন্য তাদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ফেসবুকে লাইভে এসে আত্মহত্যার পথ বেছে নেওয়া, যার ফলে আজ আপনি কালের পরিক্রমায় খুঁজে পাবেন না জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, সুফিয়া কামালের মতো সেই মহান সৃজনশীল ব্যক্তিদের। বিজ্ঞ বিচারক মণ্ডলী, অপরাধ মাত্রই একটি সামাজিক সমস্যা, আর এই সামাজিক সমস্যাকে আরও বেগবান করে তুলেছে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তার। আর অপরাধের মধ্যে ডুবে থেকে কোনো সৃজনশীল কিছু রচনা করা বা নিজের সৃজনশীল মনকে বিকশিত করা আর অমাবস্যায় চাঁদ দেখা তো একই কথা। নিশ্চয়ই আমাদের নবীনদের মাঝে এমন কিছু এসেছে যা পূর্বে তাদের কাছে ছিল না, যা একই সাথে কৌতূহল উদ্দীপক, আকর্ষণীয়, সহজলভ্য এবং ক্ষেত্র বিশেষে বিধ্বংসী হতে পারে, যা নিঃসন্দেহে ইলেকট্রনিক মাধ্যমের ব্যাপক বিস্তার। অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমের ব্যাপক বিস্তারের কারণেই হারিয়ে যাচ্ছে আমাদের নবীনদের সৃজনশীলতা এবং বাড়ছে অপরাধ প্রবণতা। তাই বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ আমরা মৌন মোনালিসার মতো নিস্তব্ধ পাহাড়ে দাঁড়িয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের রমণীদের হাসির শব্দ শুনতে পাই না। আজকাল পথে ঘাটে কোথাও দেখতে পাই না রবীন্দ্রনাথের সেই চঞ্চল ফটিক চরিত্রকে। আজ সব হাসি, সব প্রাণচাঞ্চল্য যেন চাপা পড়ে গেছে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের মাঝে। তাই ফিরে আসুক সব প্রাণচাঞ্চল্য, আবারও প্রতিটি লেখনীর মাঝে ফুটে উঠুক সৃজনশীলতা, আমাদের নবীনরা উদ্বুদ্ধ হোক মুক্ত চিন্তার বিকাশে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। এবারে বিপক্ষ দলের দ্বিতীয় বিতার্কিক কাজী নিশাত তাসনিমকে ডেকে নিচ্ছি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য। তিনি সময় পাবেন 5 মিনিট। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে। ইলেকট্রনিক মিডিয়ার সুবাদে তা বর্তমানে অনেকটাই বাস্তবে পরিণত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজ ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য ইতিবাচক দিক থাকা সত্ত্বেও সেগুলোকে উপেক্ষা করে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা শুধুমাত্র এর হাতে গোনা কিছু নেতিবাচক দিককেই বড় করে দেখছেন। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ উপস্থিত সকলকে। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণেই নবীন সৃজনশীল লেখক তৈরি হচ্ছে না। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আজ আমরা বলছি ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণে নবীন সৃজনশীল লেখক তৈরির পথ আরও সুগম হচ্ছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, নবীন সৃজনশীল লেখক তৈরি না হওয়ার মূল কারণগুলোর দিকে লক্ষ্য করুন। এর অন্যতম কারণ সামাজিক ও পারিবারিক অগ্রহণযোগ্যতা। একজন লেখক সর্বপ্রথম তার পরিবারের পক্ষ থেকে অসহযোগিতার সম্মুখীন হন, অনেকে আবার সামাজিকভাবে গ্রহণযোগ্যতা পান না এবং এর ফলে উৎসাহ হারিয়ে ফেলেন। অনেকে পেশাগতভাবে লেখক হতে চাইলেও পরিবারের সদস্যরা আর্থিক অনিরাপত্তা, অনিশ্চিত ভবিষ্যৎ ইত্যাদি বিভিন্ন দিকের কথা চিন্তা করে সম্মতি জানান না এবং সহায়তা করেন না। এক্ষেত্রে লেখালেখির শুরু হয় ইলেকট্রনিক মিডিয়ার হাত ধরেই। এই চর্চার ফলে তার লেখনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। তিনি লেখালেখিকে পেশা হিসেবে গ্রহণের কথা চিন্তা করেন এবং এর পাশাপাশি তার লেখা পাঠক সমাদৃত হওয়ার মাধ্যমে তিনি নিজেকে লেখক রূপে প্রতিষ্ঠা করতে পারেন। যে মেধাবী লেখকেরা বৈষম্য এবং অসহযোগিতার শিকার, তারা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তাদের সৃজনশীলতা এবং সুপ্ত প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারছেন। যারা অর্থের অভাবে বই প্রকাশে অপারগ, তারাও হচ্ছেন উপকৃত।
বই প্রকাশের পর তা প্রচার উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে। বর্তমান প্রেক্ষাপটে ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে বইয়ের প্রচারণা অনেক সহজতর হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট, মোবাইল ফোন, টেলিভিশন ইত্যাদি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে বইয়ের প্রচারণা বর্তমানে অনেক সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। পূর্ববর্তী সময়ে যা এতটা সহজ ছিল না। এই সুবিধার কারণে আজ লেখকেরা তাদের সৃষ্টিশীল রচনা আরও বেশি পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন। এছাড়াও ইবুক, অডিও বুক এবং অনলাইনে বই প্রকাশের সুবিধা বর্তমানে পাঠক সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব বিস্তার করে। দ্রুত সময়ে নতুন বই প্রাপ্তি, ভ্রমণ বান্ধব হওয়া, যে কোনো সময়ে যে কোনো স্থানে বই পড়ার সুযোগ, ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করার সুযোগ এবং সহজলভ্যতার মতো নানা সুবিধার কারণে ইবুকের জনপ্রিয়তা ক্রমশই বেড়ে চলেছে। এ সময়ের অন্যতম জনপ্রিয় লেখক মাসরুর আরিফিন বলেন, তিনি নিজেও ইবুকে এখন প্রচুর বই পড়েন। এর একটি বড় সুবিধা হলো মন চাইলেই অনলাইনে পছন্দের বই কেনা এবং পড়তে শুরু করা যায়। মুদ্রিত বইয়ের চেয়ে ইলেকট্রনিক ইবুকের দামও কম থাকে। মুদ্রিত বই রাখা একটা বিরাট সমস্যা, যা ইবুকের ক্ষেত্রে নেই। এ কারণে ভবিষ্যতে ইবুক দারুণ জনপ্রিয় হবে বলে তিনি মনে করেন। আজ আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ দলের অবস্থান অনেকটা এরকম। তারা বলছেন যে অস্ত্রের সাহায্যে অপরাধ সংঘটিত হয়েছে, সে অস্ত্রই অপরাধের জন্য দায়ী। কিন্তু আপনাদের মনে করিয়ে দিতে চাই যে অপরাধের দায় একমাত্র অপরাধী তথা তার মানসিকতার। ঠিক তেমনি তারা নবীন সৃজনশীল লেখক তৈরিতে বাধা হিসেবে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারকে দায়ী করছেন। কিন্তু এর জন্য দায়ী ইলেকট্রনিক মিডিয়ার অপব্যবহারকারীর নেতিবাচক মানসিকতা এবং সঠিক মূল্যবোধের অভাব। তাই বিতর্কের এই মহান মঞ্চে আমরা বারবার বলে যাব, ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তার নবীন সৃজনশীল লেখক তৈরিতে বাধা নয়, বরং তা নবীন সৃজনশীল লেখক তৈরির পথ অধিকতর সুগম করছে। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, ধন্যবাদ উপস্থিত সকলকে। এবারে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আসবেন পক্ষ দলের তৃতীয় বিতার্কিক জান্নাতুন আরিফিন। দল থেকে তার জন্য সময় নির্ধারণ করা হয়েছে 5 মিনিট 30 সেকেন্ড। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী আমাকে এই মহান মঞ্চে বক্তব্য উপস্থাপনের সুযোগ প্রদানের জন্য। অসাধারণ কল্পনা শক্তি, সৃজনশীল চিন্তাধারা, মুক্ত দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাস, যার সংস্পর্শে এসে চঞ্চল নবীন তার প্রাণ শক্তিতে উজ্জীবিত হয়েছে। কিন্তু আজ ভাইরাল সংস্কৃতির করাঘাতে পড়ে নবীনদের এই চিরায়ত বৈশিষ্ট্যগুলোই যেন পরিণত হয়েছে ইলেকট্রনিক মিডিয়ার প্রতি প্রবল আসক্তিতে, যা প্রতিনিয়ত ধ্বংস করে চলেছে তাদের মেধা মননশীলতার বিকাশ এবং বাধাগ্রস্ত করছে তাদের সৃজনশীলতার প্রকাশকে। ঠিক সেই কারণেই আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণেই নবীন সৃজনশীল লেখক তৈরি হচ্ছে না। পক্ষে বলছি বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমি প্রথমেই চলে আসছি প্রতিপক্ষ দলের প্রথম বক্তার যুক্তি খণ্ডনে। তিনি বলে গেলেন হ্যারি পটারের লেখক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বইটিকে প্রকাশের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে পেরেছেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, তিনি হয়তো বা তার বইটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে পেরেছেন, কিন্তু আজকে আমাদের বিতর্কের বিষয় সৃজনশীল লেখক তৈরি করা। হ্যারি পটারের লেখক কিন্তু প্রথমে একজন সৃজনশীল লেখক হিসেবে তৈরি হয়েছেন, তারপরে তিনি বই পরিচালনা করেছেন, তারপরে না সেই বইটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের কথা আসছে। কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী, যখন একজন নবীন তার সৃজনশীলতাকে চর্চা করার সময় হয়, তখনই তার সৃজনশীলতা যখন নষ্ট হয়ে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ইলেকট্রনিক মিডিয়ার করাল গ্রাসে পড়ে তার অ্যালগোরিদমের কারণে, তখন সে কিভাবে তার সাহিত্য রচনা করবে, আর সেই সাহিত্যকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা তো আরো দূরের কথা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের প্রতিপক্ষ দলের প্রথম বক্তা একবার বলে গেলেন, তাদের মূল পয়েন্ট বলে গেলেন পারিবারিক প্রতিবন্ধকতা সহ আরো অনেক বিষয়কে, এবং প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আবার তাদের মূল পয়েন্ট বলে গেলেন সামাজিক ও পারিবারিক অগ্রহণযোগ্যতাকে। এক্ষেত্রে বিজ্ঞ বিচারক মণ্ডলী, যেখানে এই প্রত্যয়টি দ্বারা শুধুমাত্র একটি কারণকেই মূল কারণ হিসেবে আজকের বিতর্কের মঞ্চে প্রতিষ্ঠিত করার কথা ছিল, এবং আমরাও তাদের কাছে এই বিষয়টি আশা করেছিলাম, সেক্ষেত্রে তারা একাধিক বিষয়কে উপস্থাপনের মাধ্যমে আজকের বিতর্কের বাইরে চলে গেছেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার বাবা মায়ের কাছে গল্প শুনেছি ছোটবেলায়, তাদের কাছে পূর্ণিমার রাত মানেই রূপকথার গল্পের ইন্দ্রজালে বারবার পুলকিত হওয়া। আর শুক্রবার এলেই সকলে মিলে জোট বেঁধে পৃথিবী কর্তৃক প্রচারিত অয়ময় কোথাও কেউ নেই আজ রবিবারের মতো নাটকগুলো দেখায় যে কি মজা। কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী, দুঃখের বিষয় হচ্ছে সেই অতীতের সাথে আজ বর্তমানের কোনো মিলই নেই। বর্তমানের নবীনদের দৃষ্টি চারিদিকে পর্যবেক্ষণ না করে সর্বদা আবদ্ধ থাকে হাতের 6 ইঞ্চি স্মার্টফোনটির দিকে, যেখানে আপনি পাবেন না অয়ময় কোথাও কেউ নেই আজ রবিবারের মতো বিখ্যাত সব সাহিত্যকর্ম। কালের পরিক্রমায় সেখানে আপনি
প্রথমেই খুঁজে পাবেন ডিজে, আরসি কিংবা সেলিব্রিটি রচিত ভাইরাল সংস্কৃতির সস্তা বিনোদনগুলোকে, যার ফলাফলস্বরূপ তাদের সৃজনশীলতা তো বৃদ্ধি হচ্ছেই না, বরং তাদের ভেতরের লেখা সুপ্ত প্রতিভাটিও ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জীবনানন্দ দাশ কিন্তু কখনো ইলেকট্রনিক মিডিয়ার সংস্পর্শে আসেননি। এমনকি এই ডিজিটাল যুগে এসেও জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ এবং আনিসুল হকের মতো লেখকগণ এই ইলেকট্রনিক মিডিয়ার অবাধ ব্যবহার থেকে দূরত্ব বজায় রেখেছেন। কিন্তু কেন? নিশ্চয়ই এর ভিতরে এমন কিছু রয়েছে যা মানুষের সৃজনশীলতাকে ধ্বংস করে দেয়, যার কারণেই মূলত আমাদের এই জনপ্রিয় লেখকগণ ইলেকট্রনিক মিডিয়া থেকে দূরত্ব বজায় রেখেছেন বলেই আজকে তারা আমাদের জাফর ইকবাল, আমাদের হুমায়ুন আহমেদ, আমাদের আনিসুল হক হতে পেরেছেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যেই ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণে যে নবীনদের মননশীলতা নষ্ট হচ্ছে সেটিকে বিশ্লেষণ করেছেন, এবং আমার দলের দ্বিতীয় বক্তা এসে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণে যে নবীনদের নৈতিক অবক্ষয় হচ্ছে সেটিকে বিশ্লেষণ করেছেন, এবং পরবর্তীতে আমিও ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণে নবীনদের সাহিত্য বিমুখতার বিষয়টি বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণেই নবীন সৃজনশীল লেখক তৈরি হচ্ছে না। পক্ষান্তরে আমার প্রতিপক্ষ দলের বক্তাগণ ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারকে প্রাধান্য না দিয়ে অনেকগুলো কারণকে প্রাধান্য দিলেও সেটি প্রমাণের স্বার্থে কোনো অকাত যুক্তি প্রদান করে যেতে পারেননি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা কিন্তু কখনো ইলেকট্রনিক মিডিয়ার বিরোধিতা করছি না, বরং আমরা চাই আমাদের নবীনরা যাতে এতে আসক্ত না হয় তাই এর অ্যালগোরিদমকে পরিবর্তন করতে, যেন তারা আকাশে মুক্ত পাখির মতো ডানা মেলে উঠতে পারে, বৃদ্ধি করতে পারে তাদের মননশীলতাকে, প্রকাশ করতে পারে তাদের সৃজনশীলতাকে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। বক্তব্য উপস্থাপনের জন্য আসবেন বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক মোসাম্মদ অনামিকা আঞ্জুম প্রেমা। দল থেকে তার জন্য সময় নির্ধারণ করা হয়েছে 5 মিনিট। ছোটবেলা থেকে লেখালেখির প্রতি প্রবল আগ্রহ ও ভালোবাসা ধারণকারী মধ্যবিত্ত পরিবারের তরুণ অজয় লেখা কত গল্প কবিতা যখন ডায়েরির কয়েকটি পৃষ্ঠার মাঝে আবদ্ধ ছিল, তখন অনলাইন রাইটিং পাবলিশিং সাইটে সেগুলো প্রকাশ করার পরে লেখাগুলো ধীরে ধীরে পৌঁছে যেতে থাকে পাঠকদের কাছে। এবং অজয়ের মতোই নবীন সৃজনশীল লেখক তৈরি হওয়া নিয়ে আজকে আমাদের বিতর্ক, যার বিষয় ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণেই নবীন সৃজনশীল লেখক তৈরি হচ্ছে না, এবং অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে উক্ত বিষয়ের বিপক্ষে আমার ও আমার দলের সুদৃঢ় অবস্থান। আমরা বলছি ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তার নবীন সৃজনশীল লেখক তৈরির পথকে সুগম করছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, লক্ষ্য করুন, আজ প্রতিপক্ষ দলের 3 জন বক্তা তাদের বক্তব্যের মাধ্যমে নবীন সৃজনশীল লেখক তৈরি না হওয়ার কারণ হিসেবে যেখানে কেবলমাত্র ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কথা বলে যাচ্ছেন, সেখানে আজ আমরা যে বিষয়গুলিকে কারণ হিসেবে চিহ্নিত করেছি সেগুলি হলো যথাযথ ও সমসাময়িক জ্ঞানের অভাবের কথা, পরিবার ও সমাজের সহায়তা না পাওয়া, অর্থনৈতিক অনিরাপত্তা, প্রকাশনার ক্ষেত্রে সহায়তা ও পৃষ্ঠপোষকতার অভাব, এবং অন্যতম কারণ হিসেবে আমরা বলছি ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তার নয়, বরং ব্যক্তি বিশেষ দ্বারা ইলেকট্রনিক মিডিয়ার সংঘটিত অপব্যবহারের কথা, যার পেছনের মূল কারণ হলো ব্যক্তির মানসিকতা, ব্যক্তির মূল্যবোধ। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ আমাদের প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন একজন নবীন সৃজনশীল লেখক তৈরির পেছনে ইলেকট্রনিক মিডিয়ার কোনো ভূমিকা নেই। লক্ষ্য করুন, আজ একজন নবীন সৃজনশীল লেখক তৈরির ক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়া কিভাবে তথ্য অনুসন্ধান থেকে শুরু করে সেই নবীন লেখার লেখা পাঠকের কাছে প্রকাশ, প্রচার প্রতিটি ক্ষেত্রে ভূমিকা রাখছে, এবার সে বিষয়ে আসছি। 2022 সালে সিমিলার ওয়েব কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে প্রতিদিন ভিজিট করা হয়েছে 8.5 বিলিয়ন বার, এবং প্রতি মাসে ভিজিট করা হয়েছে 89.3 বিলিয়ন বার, এবং যে সকল বিষয় নিয়ে সর্বাধিক অনুসন্ধান করা হয়েছে তার মধ্যে অন্যতম ছিল দেশ বিদেশের ঘটে যাওয়া সমসাময়িক নানান ঘটনা। অর্থাৎ একজন নবীন লেখককে তার লেখাকে বাস্তবসম্মত, গ্রহণযোগ্য ও সমৃদ্ধ করতে যে প্রয়োজনীয় তথ্য জানার প্রয়োজন হয় তা জানতে তাকে এক সময় যেভাবে চাতক পাখির মতো চেয়ে থাকতে হতো, অথচ আজ ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে সারা বিশ্বের যে কোনো তথ্য যেন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। অন্যদিকে 2017 সাল থেকে নবীন লেখকদের বই প্রচারের উদ্দেশ্যে
অনলাইন প্রতিষ্ঠান লেখক বাড়ি উদ্যোগ হাতে নেয়, যেটি সহ ইলেকট্রনিক মিডিয়ার আরও অন্যান্য মাধ্যম একজন পাঠক আজ সহজে জানতে পারছেন নবীন লেখকের বই সম্পর্কে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ যখন আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ, তখন বিজ্ঞ প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে যেতে চাই। আজ যখন আপনারা ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারকে নবীন সৃজনশীল লেখক তৈরি না হওয়ার কারণ হিসেবে বলে যাচ্ছেন, তখন এর সমাধান হিসেবে কি আপনারা ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারকে রোধ করে সমাজের উন্নয়নের ধারাকে থামিয়ে দিতে চাচ্ছেন? বিজ্ঞ প্রতিপক্ষ দল, লক্ষ্য করুন, আর যখন আপনারা ইলেকট্রনিক মিডিয়ার ইতিবাচক দিক সমূহকে উপেক্ষা করে কেবল এর অপব্যবহারের কথা বলে যাচ্ছেন, তখন কবির ভাষায় বলতে গেলে চারিদিকে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তার দেখে জগৎটাকে কত সহজ মনে হয়, যা ভাবি তা বাস্তব হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে মূল দায় ব্যক্তি কি ভাবছে, ব্যক্তির মানসিকতা কিরূপ। এক্ষেত্রে দায় কখনো ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তার নয়। এবং যেই প্রেক্ষিতে আজ আমরা বলছি ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তার নবীন সৃজনশীল লেখক তৈরির পথকে সুগম করছে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। উভয় দল যুক্তির উপস্থাপন করেছে, এবারে যুক্তি খণ্ডনের পালা। প্রথমে পক্ষ দল থেকে যুক্তি খণ্ডনের জন্য আসছেন জান্নাতুন আরিফিন। সময় পাবেন 2 মিনিট 30 সেকেন্ড। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী আমাকে যুক্তি খণ্ডন পর্বে আসার সুযোগ প্রদানের জন্য। প্রথমে চলে আসছি প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার যুক্তি খণ্ডনে। তিনি প্রথমেই একটি কবিতা দিয়ে শুরু করেছিলেন, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, কবি কাজী নজরুল ইসলাম সমগ্র বিশ্বজগৎ দেখতে চেয়েছিলেন যে যন্ত্রটির মাধ্যমে তিনি সেই যন্ত্রটিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, সেই যন্ত্রটির দ্বারা নিজে নিয়ন্ত্রিত হতে চাননি। আজকে আমাদের হাতের মুঠোয় যে জিনিসটি দ্বারা আমরা সমগ্র বিশ্বজগৎ দেখার চিন্তা ভাবনা করছি সেটি হচ্ছে স্মার্টফোন। কিন্তু এই স্মার্টফোনই তার অ্যালগোরিদমের কারণে নিজস্বভাবে আমাদের মানসিকতাকে নিয়ন্ত্রণ করছে। তখন আমরা এই মানুষের মানসিকতাকে কি দোষ দেব, যখন তার মানসিকতাকেই তার মোবাইল ফোন অ্যালগোরিদমের কারণে এবং মানুষের নার্সিসিজম প্রবণতার কারণে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে, যার ফলে মানুষ হারিয়ে ফেলছে স্বীয় নিয়ন্ত্রণ ক্ষমতা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আরও বলে গেলেন, সামাজিক এবং পারিবারিক অগ্রহণযোগ্যতার কারণে নবীন সৃজনশীল লেখক তৈরি হচ্ছে না। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতিপক্ষ দলের 3 জন বক্তা 3 রকমভাবে তাদের বিতর্কের ক্ষেত্র উপস্থাপন করেছেন এবং স্ববিরোধী কথাবার্তা বলেছেন, যার কারণে তাদের বিতর্কের যুক্তির আর কোনো গ্রহণযোগ্যতায় থাকে না। বিজ্ঞ বিচারক মণ্ডলী, দ্বিতীয় বক্তা আমাদেরকে প্রশ্ন বলেছিলেন যে কেন আমরা নেতিবাচক ব্যবহারকে প্রাধান্য দিচ্ছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, কেন আমরা দেব না? কারণ আজকে আমাদের সৃজনশীল লেখক তৈরির ক্ষেত্রেই যখন প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই ইলেকট্রনিক মিডিয়ার নেতিবাচক দিকটি, তখন আমরা কেন বলবো না যে ইলেকট্রনিক মিডিয়ার নেতিবাচক দিকের কারণে আমাদের তরুণদের সৃজনশীলতা নষ্ট হয়ে যাচ্ছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা আমাদেরকে একটি প্রশ্ন করে গিয়েছিলেন, আমরা কি নবীন সৃজনশীল লেখক তৈরি না হওয়ার যে সমাধান হিসেবে কি ইলেকট্রনিক মিডিয়াকে বন্ধ করে দিতে চাচ্ছি? না বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা কখনো ইলেকট্রনিক মিডিয়াকে বন্ধ করে দিতে চাচ্ছি না, বরং আমরা চাচ্ছি এই ইলেকট্রনিক মিডিয়ার যে অ্যালগোরিদমের কারণে নবীন সৃজনশীল লেখকরা তাদের সৃজনশীলতাকে নষ্ট করে ফেলছে, সেই অ্যালগোরিদমকে পরিবর্তন করতে, যেন তারা আর আসক্ত না হয়, যেন তারা তাদের সৃজনশীলতাকে আর নষ্ট হতে না যায়, যেন প্রতিদিন প্রতি বছরে হাজার হাজার নবীন সৃজনশীল লেখক আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে পারে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। এবারে যুক্তি খণ্ডন করতে আসবেন বিপক্ষ দল থেকে মনোনীত বিতার্কিক সামারা রোশনি। সময় পাবেন 3 মিনিট 30 সেকেন্ড। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী আমাকে আজকের বিতর্কের মঞ্চে আমার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ ইলেকট্রনিক মিডিয়ার দোষ ধরতে এতটাই উঠে পড়ে লেগে গেছে যে তারা মূল বিষয় থেকে দূরে সরে যাচ্ছে। প্রতিপক্ষের তৃতীয় বক্তা আজ বহুবার আমাদের দলের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করেছে। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে ইলেকট্রনিক মিডিয়া না থাকলে হ্যারি পটার প্রকাশে এতটা প্রতিবন্ধকতার শিকার হতে হতো না আমাদেরকে। এছাড়া আমাদের প্রথম ও দ্বিতীয় বক্তা উভয়ই মূল কারণ হিসেবে দেখিয়ে গেছেন পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে অগ্রহণযোগ্যতা এবং প্রকাশক ও পাঠকদের অসহযোগিতা। আমাদের বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম ও দ্বিতীয় বক্তা সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তির কারণে নাকি মানুষ বই পড়া বা লেখা থেকে বিমুখ হয়ে যাচ্ছে এমন কথা তুলে ধরেছেন, কিন্তু যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নবীন সৃজনশীল লেখক তৈরির পথ এতটা সুগম করে যাচ্ছে, সেখানে এতে আসক্তির দায় ব্যক্তি নিজের, কারণ সে তার নিজের বিবেক না খাটিয়ে এর অপব্যবহার করছে। এছাড়া বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে
নকল প্রবণতার পেছনে নাকি ইলেকট্রনিক মিডিয়া দায়ী, অথচ ইলেকট্রনিক মিডিয়া বিস্তার লাভের আগেই পাইরেসি প্রবণতা ছিল বলেই ইউরোপে 1710 থেকে 1840 সালের মধ্যে, আমেরিকায় 1790 সালে এবং ভারতে 1957 সালে পাইরেসির বিরুদ্ধে কপিরাইট আইন প্রণীত হয়। তথ্যসূত্র প্রথম আলো 23 এপ্রিল 2021। বরং ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে আজ নানা নকল প্রবণতা চেকার টুল যেমন ডুপ্লি চেকার, পেপার রেটার কিংবা গ্রামারলি-এর মতো টুলের সুবিধা আমরা ভোগ করতে পারছি। তাই পাইরেসির পেছনে ইলেকট্রনিক মিডিয়া নয়, বরং নকলকারীর নিকৃষ্ট মানসিকতা এবং মূল্যবোধের অভাব দায়ী। আজ প্রথম বক্তা বই বিমুখতার কথাটি উল্লেখ করে গেলেন, কিন্তু প্রকৃত পক্ষে যখন হাতের নাগালে ইলেকট্রনিক মিডিয়া ছিল না, তখনও কিন্তু সীমিত সংখ্যক পাঠক ছিল। আর আজকের যুগে কাগজে বইয়ের বাইরে ডিজিটাল মাধ্যমে কতজন প্রতিদিন কয়টা বই পাঠ করছে তার হদিস মেলানো প্রায় অসম্ভব। আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ আজ অ্যালগোরিদমিক পক্ষপাতের কথা বললেন, কিন্তু প্রতিপক্ষের মতে ইলেকট্রনিক মিডিয়ায় নাকি বিষয়বস্তুর অবমূল্যায়ন হচ্ছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বিষয়টি অগ্রাধিকার পাবে তা সম্পূর্ণরূপে ব্যবহারকারীদের উপর নির্ভর করে। আজ যদি সম্ভাব্য, উদ্ভাবনী এবং জটিল বিষয়াদি প্রাধান্য না পেয়ে প্রবণতামূলক এবং সংক্ষিপ্ত বিষয়াদি প্রাধান্য পায়, তবে তার জন্য ইলেকট্রনিক মিডিয়া নয়, বরং পাঠকের সঠিক জ্ঞান এবং তার ব্যাপক কর্মব্যস্ততার কারণে পাঠ চর্চার অভাব দায়ী। এই কথা স্পষ্ট যে নবীন সৃজনশীল লেখক তৈরি না হওয়ার পেছনে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তার নয়, বরং পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে অগ্রহণযোগ্যতা এবং সহায়তার অভাব, অর্থনৈতিক অনিরাপত্তা, প্রকাশনার ক্ষেত্রে সহায়তা এবং পৃষ্ঠপোষকতার অভাব, সঠিক জ্ঞান ও ব্যাপক কর্মব্যস্ততার কারণে পাঠ চর্চার অভাব এবং ব্যক্তি বিশেষ দ্বারা সংঘটিত ইলেকট্রনিক মিডিয়ার অপব্যবহারই দায়ী। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এবারে বিচারকের প্রশ্নের পালা। আমাদের বিজ্ঞ বিচারক প্যানেল থেকে শ্রদ্ধেয় বিচারক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ উভয় দলকে একটি করে প্রশ্ন করবেন এবং উভয় দল থেকে নির্বাচিত একজন বিতার্কিক সেই প্রশ্নের উত্তর প্রদানের জন্য 2 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্কতার সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি পক্ষ দল ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হলো, যদি কিছু লেখককে একটি গ্রামে নিয়ে গিয়ে রাখা হয় যেখানে কোনো ইলেকট্রনিক মিডিয়া বা আধুনিক প্রচার মাধ্যম অনুপস্থিত, তবে সকল লেখকের লেখনী কি সৃজনশীল হবে কিনা? ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে প্রশ্নোত্তর পর্বে আসার সুযোগ করে দেওয়ার জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনাদের প্রশ্নটি ছিল, যদি কিছু লেখককে গ্রামে নিয়ে গিয়ে রাখা হয় তবে সেই সকল লেখকই কি আমাদের সৃজনশীল লেখক হিসেবে প্রতিষ্ঠিত হবে? বিজ্ঞ বিচারক মণ্ডলী, তার আগে আমি একটি কথা বলে নিতে চাই। সৃজনশীল লেখক কখন তৈরি হয়? যখন একজন মানুষের ভিতরে গড গিফটেড, অর্থাৎ প্রকৃতি থেকে প্রকৃতির দান থাকে, সৃজনশীলতা মেধা থাকে তার ভিতরে। এবং আরেকটি বিষয় হচ্ছে চর্চার বিষয়। যে মানুষ যত বেশি তার সৃজনশীলতাকে চর্চা করবে, যে মানুষ যত বেশি জ্ঞান সাধনা করবে, যে মানুষ যত বেশি জানবে, যে মানুষ যত বেশি প্রকৃতির সাথে সান্নিধ্য থাকবে, যে মানুষ যত বেশি মানুষের জীবন কাহিনী জানবে, সে কিন্তু তত বেশি ভালোই সকল পাঠ্যসূচি তার লেখায় ফুটে উঠাতে পারবে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এক্ষেত্রে যদি কিছু লোককে গ্রামে নিয়ে গিয়ে রাখা হয়, তাদের মধ্যে যে সকল মানুষের গড গিফটেড প্রতিভা রয়েছে, যারা চর্চা করেন, প্রকৃতির মধ্যে থেকে গাছপালাকে দেখেন, মানুষের জীবনযাত্রাকে দেখেন, তারাই কিন্তু সৃজনশীল লেখক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, তাদেরকে প্রকৃতির মাঝে রাখা হলেই যে সকলেই সৃজনশীল হয়ে যাবে সেই কথা কিন্তু আমরা বলছি না। কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী, এখন কি হচ্ছে, চর্চার যে বিষয়টি, আজকে তথ্য প্রযুক্তি অবাধ যে ব্যবহারটি রয়েছে, ইলেকট্রনিক মিডিয়ার অবাধ ব্যবহার নবীনদের সেই চর্চার বিষয়টিকে বাধাগ্রস্ত করছে, যার ফলে তার যে সৃজনশীলতা গড গিফটেড ছিল সেটিও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, সৃজনশীল লেখক হতে গেলে একজন মানুষকে জ্ঞান সাধনা করতে হয়। সে গ্রামে গিয়েছে, ভালো কথা, কিন্তু তাকে প্রকৃতির সাথে থাকার সাথে সাথে তাকে কিন্তু জ্ঞান সাধনাও করতে হবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় সেই জ্ঞান সাধনাতেও অনেক বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তার। তাই আমি আবারও বলতে চাই, ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের কারণে আমাদের নবীন সৃজনশীল লেখক তৈরি হচ্ছে না। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকল। এবার বিপক্ষ দলের কাছে আমার প্রশ্নটি, পাঠক ও লেখকের আত্মিক সম্পর্ক ও অসহিষ্ণু সমাজ ব্যবস্থা কি নবীন সৃজনশীল লেখক তৈরিতে সহায়ক হতে পারে কিনা? ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী এই সুন্দর প্রশ্নটি করার জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, কবি জীবনানন্দ দাশ লিখে গিয়েছিলেন, সকলেই কবি, কেউ কেউ কবি নয়। এই কথার আদলেই আজ বলতে চাই, সকলেই পাঠক,
সকলেই পাঠক নয়, কেউ কেউ পাঠক। বাস্তবতা হচ্ছে বহু পাঠক প্রাপ্তবয়স্ক হলেও প্রাপ্ত মনস্ক হয় না। আর এই অপরিণত ও বিনোদন সর্বস্ব পাঠকের চাহিদা মেটাতেই শব্দ ব্যবসায়ীদের প্রচুর মানহীন রচনায় বাজার ছেয়ে যায়। এবং আজ যদি আমরা অসহিষ্ণু পাঠকদের কথা বলি এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের বিদ্বেষের সূচনা ঘটান, তাতে সম্পূর্ণরূপে সেই বিকৃত মানসিকতার পাঠক দায়ী, তাহলে আমাদেরকে আজ বলতেই হবে যে এই সকল পাঠক আসলে বইয়ের মূল্যায়ন করতে জানেন না। লেখককে যেমন পাঠকের জন্য রচনা লিখতে হবে, তেমন কি পাঠককেও লেখকের মানসিকতা বুঝতে হবে, লেখককে পরিপূর্ণ সমর্থন করতে হবে। এ বিষয়টি যদি পাঠকেরা আজ না বোঝেন, তাহলে সে দায় সম্পূর্ণভাবে সেই পাঠকের মানসিকতার। এবং আমরা দেখতে পাই অধিকাংশ পাঠকই লেখকদেরকে সমর্থন করছেন। রিভিউ প্রদান এবং পাঠকদের সাথে লেখকদের যে আত্মিক সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, সে বিষয়ে আমাদের কারো সন্দেহ নেই। কারণ আজ ইলেকট্রনিক মিডিয়ার এই যুগে লেখক এবং পাঠকের যে ব্যাপক যোগাযোগ সৃষ্টি হচ্ছে, সেটি কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী আগের দিন ছিল না। তাই আমরা বলেই যাব যে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক বিস্তারের ফলে লেখক এবং পাঠকের আত্মিক সম্পর্ক তৈরি হচ্ছে এবং যে অসহিষ্ণু মনোভাব তৈরি হচ্ছে, তা সম্পূর্ণভাবে সেই মুষ্টিমেয় বিকৃত মানসিকতার পাঠকের জন্যই হচ্ছে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। এরই সাথে সার্বিক যুক্তিতর্ক শেষ হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আজকের এই প্রতিযোগিতার ফলাফল জানতে পারব। আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ ইতিমধ্যে তাদের ফলাফল বা রায় ব্যালটের মাধ্যমে প্রদান করেছেন। আমরা ফলাফল জানবার আগে আজকের এই বিতর্ক আয়োজনটিকে সার্বিকভাবে মূল্যায়ন করবার জন্য অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় বিচারক জনাব আ.ন.ম ফায়জুল হক জুরিককে। বিতর্ক কিন্তু একটা শিল্প, কিন্তু এই শিল্পটাকে এখন আমি রক্ষণাত্মক এবং বিজয়ী উদ্দেশ্য প্রণোদিত একটা চিন্তায় চলে গিয়েছি। সেইটা করতে গিয়ে বিতর্ক তার সৌন্দর্য হারিয়েছে। কেমন করে বলি, আমরা অনেক দলই করি কি, বিতর্কর জন্য টিচারের সান্নিধ্যে মুখস্থ করতে থাকি। এটা শুধু আপনাদের জন্য বলছি না, আমি একদম এসে গড়গড় করে যা পড়ে আসছি সেটি এখানে ডেলিভার করি। কিন্তু সেই ডেলিভারেশন দেখলে মনে হয়, সেই প্রক্ষেপণ দেখলে মনে হয় যে আমার একই তাল, একই লয়, একই স্টেজে কথাগুলো বলে যাচ্ছি। কিন্তু বিতর্ক যে ভাঙা গড়ার খেলা, কখনো খুব জোরে, কখনো খুব আস্তে, কখনো ভেঙে, কখনো সুন্দর করে যুক্তি উপস্থাপন করা, সেই বিষয়টি কিন্তু অনুধাবন হয় না। তখন কি হয়, আমরা তিনজন বিচারকই মনে করতে থাকি যে এ অনেক দিন ধরে এটি চর্চা করেছেন, আজকে তিনি জাস্ট তোতা পাখির মতো এগুলো বলে যাচ্ছেন, বাট তার সেই বলার মধ্যে বিতর্কের যে শৈল্পিক বিষয়টি সেটি যেন কোথায় ব্যাহত হয়। যেটি বিতর্কের জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে শৈল্পিক বিষয়টি ব্যাহত হওয়া। আর উচ্চারণের ক্ষেত্রে বিশেষ করে ভয়েস কিংবা আমি বলবো যে আপনার ভাষার প্রক্ষেপণটা একই তালে, যেমন আমরা তিনজন বিচারক এখানে শুনছি, আপনি যে টোনে কথা বলছেন, বিশেষ করে পক্ষ দলের ক্ষেত্রে বলবো, আপনাদের তিনজনের বক্তব্যের প্যাটার্নটা ছিল একটু কম উচ্চারণে, মানে উচ্চারণটা হ্যাঁ বিটিভির জন্য এটুকু ঠিক আছে, কিন্তু আমরা যে তিনজন শুনছি তাদের মধ্যে একটা রিদম তৈরি করছে না। মানে বিতর্ক যে একটা রিদম তৈরি করে, যে শুনছি নিজেদের মধ্যে একটা জোশ তৈরি হচ্ছে, সেই জোশটা ঠান্ডা ভয়েসের কারণে আমরা পাইনি। এই যে একটু ধরে ধরে বিতর্ক করা, জোরে জোরে বিতর্ক করা, মানে বিতর্ক যে হচ্ছে সেই জায়গাটু আমার মনে হয়েছে একটু ঘাটতি ছিল। যুক্তি খণ্ডন একটি বেশি মার্কস এবং প্রশ্নোত্তর পর্বেও ভালো মার্কস রয়েছে। তো যুক্তি খণ্ডনের জন্য অনেকেই এখন চতুর্থ একজন বক্তাকে বেছে নিয়ে আসছে। এটা একটা খুবই চমৎকার উদ্যোগ, কেননা তিনজন মিলে বিতর্ক করছি, আর একজন বসে আছে কে কোন যুক্তি কোথায় দিচ্ছেন, সেই যুক্তিগুলো লিখে লিখে তার পক্ষে পাল্টা যুক্তি তৈরি করছেন, ফলে তার পক্ষে সময় পাচ্ছেন বেশি। আপনি বিতর্কও করছেন, আপনার মাথায় বিতর্কের টেনশনও থাকছে, যুক্তি খণ্ডনের টেনশনও আপনাকে তৈরি হচ্ছে। তার চেয়ে আমি ছেড়ে দিন একজনকে, আমার তো বিশাল স্কুল, এই স্কুলে তো অন্তত 10 জন বিতার্কিক রয়েছে আরও ভালো বিতর্ক করার মতো। তা বিতর্কের বিষয়টা হচ্ছে, বিতর্ক আমরা যারা করি এই বিতর্কের শিল্পটাকে আমরা বেশি ভালোবাসি। আর সবচেয়ে বড় আমাদের যে দুর্বলতা তা হচ্ছে এই বিতর্ক আরও যত শৈল্পিক হবে আরও বেশি ভালোবাসি। সুপ্রিয় দর্শক, এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, অর্থাৎ আজকের এই প্রতিযোগিতার ফলাফল জানবার পালা। আমি ব্যালটগুলো সংগ্রহ করে আনছি। সংখ্যাগরিষ্ঠ ব্যালট
কিংবা সর্বোচ্চ ব্যালট যে দলের পক্ষে যাবে সে দলই হবে আজকের বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রে একই পন্থা অবলম্বন করা হবে। প্রিয় দর্শক, ফলাফল রয়েছে আমার হাতে। সবুজ ব্যালটের মাধ্যমে আমরা জানতে পারবো আজকের বিজয়ী দল কারা হতে যাচ্ছে এবং লাল ব্যালটের মাধ্যমে জানা যাবে আজকের শ্রেষ্ঠ বিতার্কিক কে হতে যাচ্ছেন। এক এক করে আমি সবুজ ব্যালটগুলো খুলছি। প্রথম ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছেন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। একটি মাত্র ব্যালট দেখা গেল, এখনো আরো দুটো ব্যালট বাকি আছে। দ্বিতীয় ব্যালটে যে প্রতিষ্ঠানকে বিজয়ী দল হিসেবে মনোনীত করা হয়েছে সেটি হচ্ছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। অর্থাৎ দর্শক বুঝতে পারছি দুটো ব্যালট যেহেতু ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষে আছে, তার মানে আজকে বিজয়ী দল তারা। কিন্তু অনুষ্ঠানের নিয়মের স্বার্থে আমি তৃতীয় ব্যালটটিও খুলে দেখছি। প্রিয় দর্শক, তৃতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দল হয়েছেন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। অর্থাৎ দেখতে পাচ্ছি 3-0 ব্যালটের ভিত্তিতে নিরঙ্কুশভাবে আজকে বিজয়ী হয়েছেন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। অভিনন্দন আপনাদের। এবারে দেখা যাক শ্রেষ্ঠ বিতার্কিক কে হতে যাচ্ছে। অনেকেই নিশ্চয়ই পর্দায় যারা দেখছেন ধারণা করেছেন কে হতে পারে শ্রেষ্ঠ বিতার্কিক। আমি এক এক করে ব্যালটগুলো খুলে দেখছি। প্রথম ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে মনোনীত হয়েছেন বিপক্ষ দলের প্রথম বক্তা অদ্রিজা সাহা। দ্বিতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন বিপক্ষ দলের তৃতীয় বক্তা মোসাম্মদ অনামিকা আঞ্জুম প্রেমা। দর্শক, দুটো ব্যালটে ভিন্ন ভিন্ন নাম উঠে এসেছে। দেখা যাক তৃতীয় ব্যালটটি আজকে আমাদের শ্রেষ্ঠ বিতার্কিক নির্ধারণ করতে পারে কিনা। এবং তৃতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন মোসাম্মদ অনামিকা আঞ্জুম প্রেমা। অভিনন্দন আপনাকে। সুপ্রিয় দর্শক, তরুণ প্রজন্মকে সৃজনশীল করার লক্ষ্যে এবং মেধা বিকাশের ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশন বহু বছর ধরে আয়োজন করে যাচ্ছে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা। আমাদের এই আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদেরকে মননশীল এবং সৃজনশীল করার জন্য। আশা করি আজকের আয়োজন আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজকের মতো জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন।